হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে হাজির হয়েছি আমার দ্বিতীয় ব্লগ ভিডিও নিয়ে। আজকে যা থাকছে তা হচ্ছে পটুয়াখালী সদর উপজেলার সেই শ্রীরামপুর গ্রামের বিখ্যাত জমিদার বাড়ি ও মিয়া বাড়ির ইতিহাস ঐতিহ্য। এখানে আপনারা দেখতে পাবেন সেই কালেখার জোলেখার জোড়া কবর, বিখ্যাত এক গম্বুজ বিশিষ্ট মসজিদ এবং বড় বড় সেই দিঘি যা রাজপ্রাসাদের প্রজারা ব্যবহার করত, এবং আরো রয়েছে সেই বিখ্যাত অন্ধকার কূপ এবং সেই বিখ্যাত খালের উপর, মোগল আমলে খালের উপর নির্মিত বিখ্যাত ব্রিজ। তো সঙ্গেই থাকুন, পুরো ভিডিওটি এনজয় করুন আমার দ্বিতীয় ব্লগ ভিডিও। গ্রামের আঁকাবাঁকা মেঠোপথ পাড়ি দিয়ে আমরা রওনা দিলাম সেই পটুয়াখালী উপজেলার শ্রীরামপুর গ্রামের বিখ্যাত জমিদার বাড়ি বা মেয়া বাড়ির দিকে। দর্শকবিন্দু, এই মুহূর্তে আমি আছি পটুয়াখালী সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের বিখ্যাত সেই জমিদার বাড়ি মূল গেটে দাঁড়িয়ে আছি। আজকে আমি টোটাল এই বিখ্যাত জমিদার বাড়ি বা মিয়া বাড়ির সে ইতিহাস ঐতিহ্য তুলে ধরবো আপনাদের সামনে। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখুন। চলুন আমরা এই মূল গেট দিয়ে আজকে এই জমিদার বাড়ির ভিতরে ঢুকবো। দর্শকবিন্দু, এই হচ্ছে মূল গেটটি। এখান দিয়েই মূলত এই মিয়া বাড়ির বিখ্যাত জমিদার বাড়ির মিয়া বাড়ির এই বাড়িতে ঢুকতে হয়। তো চলুন আমাদের সাথে, আমরা এখন একদম বাড়ির ভিতরে ঢুকবো এই গেট দিয়ে। দর্শকবিন্দু, এখন আমরা একদম যে মিয়া বাড়ির যে মূল একটা বাড়ি, এই বাড়ির ভিতরে ঢুকে গেছি। আমরা এখন প্রথমেই আপনাদের যে জিনিসটি দেখাবো সেটি হচ্ছে যে এখানে একটা অন্ধকার কূপ রয়েছে। সেই অন্ধকার কূপের আমরা কূপের ভিতরে ঢুকবো এখন। চলুন আমার সাথে, আমি আপনাদের কূপটি দেখাচ্ছি। এই হচ্ছে এই অন্ধকার কূপে যাওয়ার যে রাস্তাটি, সেটা হচ্ছে এখানে। আমরা এখন এই রাস্তা দিয়ে এই অন্ধকার কূপের দিকে যাব। তো চলুন। আমরা মূল বাড়ির ভিতরে ঢুকে গেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক রাজপ্রাসাদের অনেক ধ্বংসাবশেষ পড়ে আছে। এখানে অনেকগুলো প্রাসাদ দেখেই বোঝা যাচ্ছে যে অনেকগুলো প্রাসাদ ছিল এখানে, এখন আস্তে 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 বিলীন হওয়ার পথে। তো আমরা মূল কূপটা যে জায়গায় আছে, যদিও এখন অবয়ব বোঝা যাচ্ছে না সেই কূপের, কিন্তু আমরা চেষ্টা করব আপনাদের কূপের খুব কাছাকাছি যাওয়ার। এই যে বাড়িটি দেখছেন, এই যে প্রাসাদটি দেখছেন আপনারা, এই প্রাসাদটার মূলত এখানেই হচ্ছে সেই কূপ, এই পাশেই কূপটা। আমরা এখন একদম কূপের কাছাকাছি চলে আসছি। একদম আমরা কূপের যে কূপটা ছিল সেখানে আমরা নেমে গেছি। এই হচ্ছে সেই কূপের জায়গাটা। এখানেই মূলত কূপটা ছিল, অন্ধকার কূপ নামে পরিচিত। তো যখন এখানে প্রাসাদ ছিল, আর তখন বিচার বা আদালত ছিল এখানে নাকি, আমরা যেটা শুনেছি আর কি। সে আদালতে এখানে বিচার করা হতো। এই কূপে মানুষকে কূপের ভিতরে ফেলে মেরে ফেলা হতো যারা বিচারে রায় হতো তখন। তো দেখুন যে কি অবস্থা, প্রায় একদম বিলুপ্ত হওয়ার পথে। আসলে এখানে দেখার মতো অনেক জিনিস রয়েছে। আমরা প্রাচীন ঐতিহ্যের যে নিদর্শন, আসলে সেটা কিন্তু এখানে আসলেই আমরা দেখতে পাই। আপনারা যদি কেউ আসতে চান, একদম পটুয়াখালী সদর উপজেলার শ্রীরামপুর গ্রাম মিয়া বাড়ি, আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন মিয়া বাড়ি কোথায়, সবাই চিনে, সবাই এটা বিখ্যাত একটি বাড়ি, বিখ্যাত জমিদার বাড়ি। আপনারা যে এই বিখ্যাত এই জমিদার বাড়িটি বা প্রাসাদটি দেখতে পাচ্ছেন, এর ভিতরে অন্ধকার কূপ দেখিয়েছি আমি একটু আগেই। তো এগুলোর পিছনে অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে। আমরা জানি যে নবাব মুর্শিদকুলি খান, বাংলার প্রথম নবাব, সেই নবাবের শাসন আমলেই এই রাজপ্রাসাদটি মূলত প্রতিষ্ঠিত হয়। মূলত এটি প্রতিষ্ঠা করেন তৎকালীন যে নবাব ছিলেন মুর্শিদকুলি খান, তার
যে তার রাজপ্রাসাদে উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন যে শ্রী শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং তার ভাই ছিল শ্রী ভবপ্রসাদ মুখোপাধ্যায়। তারা দুজন ছিল তার এই মুর্শিদকুলি যে নবাব ছিল তার রাজপ্রাসাদ উচ্চপদস্থ কর্মকর্তা। মূলত তার শাসন আমলেই এই শ্রী ভবপ্রসাদ মুখোপাধ্যায় এই রাজপ্রাসাদটি প্রতিষ্ঠা করেন। প্রথমে তিনি হিন্দু ধর্মাবলম্বী থাকলেও পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং পরবর্তীতে তার নাম রাখা হয় শিবল খাঁ। এই ইসলাম ধর্ম গ্রহণ করার সময় খুশি হয়ে নবাব মুর্শিদকুলি খাঁ তাকে এই জমিদারি, এই জমি যে আছে এক ভাটায় যতদূর যাওয়া যায় সেই পরিমাণ জমি তাকে দান করে। তো এক ভাটা বলতে আমরা কি বুঝি? সাধারণত আমরা জানি যে একটা ভাটা বা একটা জোয়ারের মধ্যে পার্থক্য থাকে 6 ঘন্টা। তো এক ভাটায় 6 ঘন্টা যাওয়া যায়, ওই 6 ঘন্টায় যতদূর যাওয়া যায় ওই পরিমাণ জমি এই মুর্শিদকুলি খাঁ এই শিবল খাঁকে দান করেছিল। আসলে মূলত এগুলো তারই নিদর্শন। দর্শক বিন্দু, মূলত শিবল খাঁর মৃত্যুর পরেই তার ছেলে কালে খাঁ এই সমস্ত জমিদারির মালিক হন এবং পরবর্তীতে সে 56টি মৌজা যোগ করেন। তো আমরা এখন সেই কালে খাঁ এবং জুলেখা, তাদের যে স্বামী স্ত্রীর জোড়া কবর, সেই কবরে কাছাকাছি চলে এসেছি। আমরা আপনাদেরকে সেই জোড়া কবরটি দেখাবো এখন। চলুন আমরা সেটা দেখি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই আপনার সামনেই যে কবরটি রয়েছে, এই কবরটি হচ্ছে সেই বিখ্যাত কালে খাঁ এবং জুলেখার জোড়া কবর দম্পতি, যারা পরবর্তীতে এই পুরো মিয়াবাড়ি অর্থাৎ জমিদার বাড়ি রাজত্ব করেছে। 56টি মৌজা তাদের দখলে ছিল। তো বিখ্যাত সেই জোড়া কবর। দর্শকবিন্দু, এখন আপনাদের যে জিনিসটি দেখাবো সেটি হচ্ছে সেই মুঘল আমলের বিখ্যাত যে মসজিদটি, যে এখানে নির্মাণ করা হয়েছিল। রাজপ্রাসাদের যে মসজিদটি যারা ব্যবহার করতো, রাজপ্রাসাদে যারা থাকতো বা যারা রাজা প্রজা ছিল, তারা এই মসজিদটি ব্যবহার করত। তো সেই বিখ্যাত মসজিদের কাছে আমরা চলে এসেছি। এই হচ্ছে সেই মসজিদ। আসলেই প্রাচীন নিদর্শন আপনারা যারা দেখেন নাই বাস্তবে, তারা আসলে এখানে আসলে এই সব প্রাচীন নিদর্শন দেখলে আমাদের সেই অনেক পুরনো ঐতিহ্যের কথা মনে পড়ে। মসজিদের ভিতরটা আপনাদের দেখাচ্ছি। তো এখন এটি ব্যবহার করা হয় না, এটি হচ্ছে এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এই হচ্ছে সেই মসজিদ, এক গম্বুজ বিশিষ্ট মসজিদ। আসলে অসাধারণ কারুকাজ, আপনারা আসলে না দেখলে বোঝা যায় না। সেই তৎকালীন আমলে, অনেক আগে, সেই মুঘল আমলে, নবাব মুর্শিদকুলি খান নবাবের আমলে সেই মসজিদ নির্মিত হয়েছে। কি সুন্দর নকশা, চমৎকার এক গম্বুজের একটি মসজিদ। পুরো মসজিদটা আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন। আমি এখন আপনাদের যে বিষয়টি দেখাবো, এই মসজিদের ঠিক পাশেই রয়েছে সেই বিখ্যাত দিঘি, এটা বলা হয় দিঘি, জমিদার বাড়ির সেই বিখ্যাত দিঘি। এই দিঘিটা আসলে এখনো ঘাট বাঁধানো আছে। তো দিঘির তেমন কোনো নিদর্শন এখানে নাই, যদিও পার ভেঙে গেছে অনেক জায়গা থেকে।
তো এটা আসলে জমিদার বাড়ির লোকজন এটা ব্যবহার করত। দেখুন চমৎকার দৃশ্য। দেখুন আরো প্রাচীন নিদর্শনের এখানে অভাব নাই, অনেক ধ্বংসাবশেষ পড়ে আছে এখানে। এখানে ভিতরে একটি আধুনিক বাড়ি করা হয়েছে, বিশাল এরিয়া নিয়ে, বিশাল এরিয়া নিয়ে এই রাজপ্রাসাদ। তৎকালীন সময়ে রাজারা এখানে বসবাস করত। তো সবকিছুই আস্তে আস্তে বিলুপ্তির পথে। দর্শকবিন্দু, এই এখন যে জিনিসটি দেখাচ্ছি আপনাদের, সেই জিনিসটি হচ্ছে তৎকালীন রাজারা বা রাজপ্রাসাদে বসবাসকারী লোকেরা এখানে গোসল করত। মানে এটা হচ্ছে একটা গোসলখানা, বাথরুম আর কি। দেখুন কি চমৎকার নকশা। দেখুন চমৎকার হাতের কারুকাজ, কি সুন্দর নিপুণ দক্ষতার সহিত তারা এই প্রাসাদগুলো প্রতিষ্ঠা করেছে। এবং এর পাশেও আরো অনেক ধ্বংসাবশেষ এখানে রয়েছে। দেখুন এই সম্ভবত এখানে এটা ঘাট বাঁধানো ছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে দিঘি, এটাও একটা দিঘি ছিল এখানে। এই যে ঘাট বাঁধানো ছিল, দেখলেই বোঝা যাচ্ছে যে দিঘি যে ঘাট বাঁধানো ছিল। আসলেই জিনিসগুলো আসলে দেখার মতো। আপনারা যারা কাছাকাছি আছেন, সময় সুযোগ হলে দেখে যাবেন। পটুয়াখালী সদর উপজেলার শ্রীরামপুর গ্রামে অবস্থিত বিখ্যাত সেই জমিদার বাড়ি, মিয়া বাড়ি। দর্শকবৃন্দ, আমি আপনাদের এখন দেখাবো সেই বিখ্যাত মোগল আমলের যে বিখ্যাত সেই বাঁকা পুল বা ব্রিজ। চলুন আমরা দেখি সেই বিখ্যাত ব্রিজটি, বাঁকা পুলটি। এই হচ্ছে সেই বিখ্যাত জমিদার বাড়ি বা মিয়া বাড়ি বলেন, সেই বাঁকা পুলটি। এখানে একটি খাল ছিল, এখানে এই খাল ছিল, এই খালের উপর দিয়ে এখানে এখন কবরস্থান হয়েছে। এই খালের উপরে এই বিখ্যাত ব্রিজটি বানানো হয়েছিল। চমৎকার নিদর্শন, এরকমের ব্রিজ সাধারণত এখন দেখা যায় না। আমি এখন ব্রিজটির উপরে উঠবো, তো দেখি আমরা ব্রিজটি আসলে। এই হচ্ছে সেই বিখ্যাত ব্রিজ, মিয়াবাড়ি বা জমিদার বাড়ি ব্রিজটি। দেখুন কি চমৎকার। এই ধরনের নকশা সাধারণত এখন আর চোখে পড়ে না আমাদের। আসলে এগুলো এক সময় থাকবে না, আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। এখনই প্রায় এই পাশটা এই যে ভেঙে গেছে, এই পাশটা এখনো আছে। কিন্তু যে জিনিসটি দেখাবো সেটি হচ্ছে যে খালটি ছিল, সেই খালটি এই যে দেখুন আপনারা, এই ছিল খাল। এখানে এখন খালের চিহ্ন দেখা যাচ্ছে না। এইখান দিয়ে এই যে দেখুন, এখান দিয়ে পানি যাতে উপর থেকে এপার পানি যাতায়াত করতে পারতো, সেই জন্য এই সুড়ঙ্গটি রাখা হয়েছিল। দেখুন চমৎকার, এখনো কত শক্ত এবং কত এখন প্লাস্টার গুলো পর্যন্ত উঠে নাই, কিন্তু দেখুন কত মজবুত জিনিস। কিন্তু এরকমের নিদর্শন এখন খুব চোখে পড়ে না। দর্শকবিন্দু, এই ছিল পটুয়াখালী সদর উপজেলায় অবস্থিত সেই শ্রীরামপুর গ্রামের মিয়াবাড়ি বা জমিদার বাড়ির টোটাল ইতিহাস ঐতিহ্য নিয়ে আলোচনা। তো আবারও হাজির হব নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।